নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল ডিপ ট্রাভেলে স্বাগত জানাই। আর আমার নাম হলো তন্ময়। আজকে আমি এই চ্যানেলে একটি অন্য টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট টপিকে আমি আজকে আনতে চাইছি সেটি হলো এনপিএস, মানে ন্যাশনাল পেনশন সিস্টেম। এই ন্যাশনাল পেনশন সিস্টেমটি আমি রিসেন্টলি জেনেছি এবং আমার মনে হয়েছে যে আপনাদেরকে এই সম্বন্ধে জানানো খুব দরকার। প্রথম প্রশ্ন হলো এনপিএস কী, কিংবা এনপিএসের উৎপত্তি কী করে। তো প্রথমে আমি বলে রাখি, আমাদের কেন্দ্রীয় সরকার 2004 সালে একটি পেনশন স্কিম চালু করে। অবশ্য কেন্দ্রীয় সরকার বলতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এমপ্লয়িরা রয়েছে তাদের জন্য। তো এই স্কিমটা বলতে পারেন কিছুটা পিপিএফ এবং ইপিএফের মতো, তো খুব একটা পার্থক্য ছিল না। তো পরবর্তীকালে কী হয়, 2009 সালে পিএফআরডিএ বলে একটি কেন্দ্রীয় সংগঠন এইটিকে নিজেদের আন্ডারে নিয়ে নেয়। পিএফআরডিএ এর ফুল ফর্মটি আপনাদেরকে বলে রাখি, পিএফআরডিএ, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই সংস্থার কাছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমটি চলে যায় এবং তারা ডিসাইড করে যে আমরা এটিকে ওপেন টু অল করে দেবো। তার মানে হচ্ছে শুধুমাত্র যারা চাকরিজীবী তারাই যে এটি পাবে তা না, আমাদের ভারতের যে কোনো নাগরিক এই স্কিমটি কিন্তু উপভোগ করতে পারবেন। সেই 2009 সাল থেকে এনপিএ আমাদের দেশে চালু হয়েছে এবং 2020 সাল হয়ে গেল, এখনও কিন্তু চলছে। এরপর আপনাদের মনে হতে পারে যে আমি এনপিএস কেন করব। তো বলে রাখি, এনপিএস কথাটার মধ্যে কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেম মানে পেনশন কথাটি রয়েছে। তার মানে হচ্ছে এইটি হচ্ছে সম্পূর্ণ আপনাদের একটি পেনশন পলিসি। কারণ আমি আগেই বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটিকে পেনশন হিসেবেই বের করেছিল এবং পিএফআরডিএ এটিকে পেনশন হিসেবেই সবার কাছে পৌঁছে দিয়েছে। তাই এটির মেন উদ্দেশ্য হলো পেনশন। এরপর নেক্সট প্রশ্ন হলো যে কে বা কারা এই এনপিএস অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এজ লিমিট হলো 18 থেকে 65 কিংবা 60 বলতে পারেন। এই এজের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এনপিএসে অ্যাপ্লাই করতে পারে। আর আমার সাজেশন হলো যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে, তাদের কাছে সুবর্ণ সুযোগ এখানে নিয়োগ করা। যেহেতু এনপিএসের কিছু অংশ আমাদের যে স্টক মার্কেট রয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে, তাই কিন্তু আমরা এনপিএসে একটু রিটার্নটা বেশি পাই, যার জন্য আমাদের এনপিএস থেকে ইনকামটা অনেক বেশি হয়। আর বর্তমানে এনপিএস সম্বন্ধে যে এত কিছু আপনি শুনতে পাচ্ছেন হয়তো, তার কারণ হচ্ছে এনপিএসের যে রিটার্নটা বিগত 8-10 বছরে দিয়েছে সেটি পিপিএফের চাইতে একটু বেশি। সেই কারণে এনপিএসের গুরুত্ব বর্তমানে অনেক বেশি হয়ে গেছে। অবশ্য আমি এ বিষয়ে একটি ক্যালকুলেটার ইউজ করে আপনাদেরকে দেখাবো যে আপনি কত অ্যামাউন্টকে ইনভেস্ট করলে কীভাবে পাবেন, সেটি আমি ভিডিওর পরে দেখাচ্ছি। অবশ্যই এখানে আপনাদের মনে অনেক ভয় থাকতে পারে যে স্টক মার্কেটের সঙ্গে যেহেতু জড়িয়ে আছে, তো আমার টাকা তো বেশি নাও বাড়তে পারে। এখন বেড়েছে তা বলে যে ইন ফিউচার বাড়বে তার কোনো মানে নাই। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের যে ভারতের অর্থনীতি রয়েছে সেটি কিন্তু বাড়ছে, মানে অলরেডি ইনক্রিজ হচ্ছে। আপনি দেখতে পাবেন 1990 কি 91 সাল থেকে আপনাদের অর্থনীতি আস্তে আস্তে কোথায় গেছে। আপনি যদি স্টক মার্কেটের নিফটি কিংবা সেন্সেক্সকে ফলো করেন তাহলে দেখতে পাবেন যে সেটি 1990 সালে কোথায় ছিল আর আজকে কোথায় গিয়ে এসেছে। নিফটি যদিও বা এসছে পরে, অ্যাকচুয়ালি সেন্সেক্সটা বহুত পুরনো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমাদের অর্থনীতি কিন্তু অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হবে। আর স্টকে টাকা লাগানো মানে এই নয় যে আপনার টাকা ফেসে যাবে। আর যেহেতু এটা গভর্নমেন্টের স্কিম একটি, তাই গভর্নমেন্ট এমন কোনো কাজ করবে না যাতে আপনার টাকাটা একদম গোল হয়ে যায় কিংবা ধরুন আপনাদের টাকার যে ভ্যালুটি একদম কমে যায়। পিপিএফ নিয়ে যখন এত কথা বলছি, পিপিএফ কিংবা ইপিএফ বলতে পারেন, তাহলে এই পিপিএফ ইপিএফের সঙ্গে এনপিএসের কয়েকটা পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন হলো পিপিএফের ইন্টারেস্ট রেট বর্তমানে 7.1%, কিন্তু এনপিএস বিগত 10 বছরে 8 থেকে 10% মতো কিন্তু রিটার্ন দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আগে বললাম যে এখানে কিন্তু ইন্টারেস্টটা আপনি অনেক বেশি পেয়েছেন। আর যদি বলতে চান যে রিস্ক ফ্যাক্টর দেখতে চান, পিপিএফ তো 100% রিস্ক ফ্রি, মানে এতে কোনো রিস্ক লাগছেই না। আর এনপিএসে বলতে পারেন লো রিস্ক, কিন্তু আমি বলবো সেই লো রিস্কটা মানে একদমই লো রিস্ক, মানে এতটাই লো মানে অলমোস্ট ধরতে পারেন পিপিএফের কাছাকাছি। কিন্তু আমি তবুও পিপিএফ আর এনপিএসকে এক করবো না, কারণ পিপিএফ একদম 100% লো রিস্ক, আর এখানে আপনি বলতে পারেন 10% রিস্ক হচ্ছে ব্যাপার, যেটা একদমই নেগলেজেবল। এই হলো গিয়ে একটা মিনিমাম পিপিএফ এর সঙ্গে। আর হ্যাঁ, আরেকটি বলে রাখি, পিপিএফে যেমন লক ইন পিরিয়ড, মানে আপনি পিপিএফে টাকা রাখলে যেমন 15 বছর পরে এটাকে করতে পারবেন, এখানে কিন্তু সেটা হবে না। এখানে আপনাকে কিন্তু মোটামুটি 60 বছর অবধি টাকা রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রেও আছে যেখানে আপনি 60-এর আগেও আপনি টাকাটাকে করতে পারবেন উইথড্র। আর এনপিএসের যে নিয়ম আছে সেই নিয়ম হিসেবে
আপনি কিন্তু 100% টাকা উইথড্র করতে পারবেন না। আপনাকে 60% লামসাম অ্যামাউন্ট উইথড্র পাবেন, আর 40% হবে অ্যাজ পেনশন। তো এখানে এটাই হচ্ছে এনপিএসের মজা, যে আপনি ইচ্ছা করলেও সম্পূর্ণ টাকা নিতে পারবেন না। কেননা অনেক সময় অনেক রকম স্কিম হয়েছে যেখানে আপনি সম্পূর্ণ টাকা পেয়ে যান, কিন্তু সেখানে কী হয়, আপনার হাতে টাকা আসার পর আপনি হয়তো কোনো কাজে খরচা করে দিতেন, কিংবা আপনার টাকাটি ফুরিয়ে গেল। তো এনপিএসটি সেই দিকটা মাথায় রেখে বানানো হয়েছে, যাতে এমন কিছু কাস্টমারদের সঙ্গে না হয়, কিংবা তার জন্য এনপিএসটি এইভাবে ডিজাইন করা হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই যে বিগত 7-8 বছরে কত পাওয়া গেছে রিটার্ন আর এনপিএস পেনশন ক্যালকুলেটর। তাহলে চলুন, এনপিএস রিটার্ন ইন লাস্ট 10 ইয়ার্স। এখানে আমরা অফিসিয়াল সাইটে ঢুকবো, এনপিএস ট্রাস্ট। এখানে গিয়ে আমরা এইটিকে ওপেন করবো, অ্যাজ অন 28 আগস্ট 2020। এক্সেল ফাইল ওপেন হবে। এক্সেল ফাইলটিকে আমরা খুলবো, খুলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এনপিএস স্কিম অ্যাজ অন 20 আগস্ট 2020। নিচে রয়েছে টায়ার 2। টায়ার 2 এর ইন্টারেস্ট দেখে লাভ নাই, এটি আমাদের এই আলোচ্য বিষয়ের মধ্যে নেই আপাতত। তো আমরা দেখবো টায়ার 1। তো টায়ার 1-এ এই 4টে টেবিলের মধ্যে আমরা দেখে নিলাম যে ইন্টারেস্ট কিন্তু মোটামুটি অনেকটাই বেশি, মানে আমি যা বলেছিলাম তার চাইতে কিন্তু ইন্টারেস্টটা এখানে আমরা অনেক বেশি দেখতে পেলাম। তবুও আমরা ইন্টারেস্টকে কম হিসেবে ধরবো, কারণ বেশি হিসেবে ধরলে অনেক বেশি নাও আসতে পারে। সবসময় কম করে ধরা উচিত। এই গেল এই রিটার্ন। দেখতে পেলেন যে রিটার্ন কিন্তু অফিসিয়াল ডেটা হিসাবে অনেকটাই বেশি পাওয়া গেছে, আর আমরা কিন্তু অলওয়েজ অফিসিয়াল সাইটই এখানে ইউজ করছি। আচ্ছা, এবার দেখি আমরা এনপিএস ক্যালকুলেটর, যে আপনি কত কি ইনকাম করতে পারবেন এখন ইনভেস্ট করলে। আচ্ছা, এনপিএস ক্যালকুলেটরে যাই। প্রথমে এনপিএস ট্রাস্ট, ওদের অফিসিয়াল সাইটে। এবার আপনি এখানে আমার বার্থডেট, আমি যেমন বলেছিলাম যে 30 বছর থেকে করলে ভালো হয়, 30 থেকে 18 এর মধ্যে। তো আমি একটা 30ই বরঞ্চ ধরে নিলাম। ধরুন 1990 যদি হয় তো হিসাব মতো 30ই হচ্ছে। তো 30 হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আই উড লাইক টু কন্ট্রিবিউট, মানে আপনি 1000 টাকা প্রতি মাসে দিচ্ছেন। আচ্ছা, আপনার বয়স 30, আপনি আরও 30 বছর ইনভেস্ট করবেন। তো মাই টোটাল ইয়ার অফ কন্ট্রিবিউশন ইজ 30 ইয়ার্স। আর আপনার পাওয়ার মানে আশা হচ্ছে গিয়ে 10%, তো এখানে 10 দেওয়া রয়েছে। আর আপনার যে পেনশনটা পাবেন সেই পেনশনটা এখানে 40%। কারণ আমি এখানে বলে দিই যে পেনশনটা আপনাদেরকে মিনিমাম 40% নিতেই হবে, এর কম কিন্তু করা যাবে না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে 40% বেশি করতে পারবেন, কিন্তু কম কিন্তু করা যাবে না। এখানে 40% মিনিমাম আপনাদেরকে নিতে হবে। আর সেই পেনশনের ওপর যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেটি এখানে আশা করা হলো মাত্র 6। তো যদি সব কিছু আশা করা ঠিকঠাক হয়ে গিয়ে থাকে, তাহলে দেখবো যে আমাদের কত ইনভেস্টমেন্ট হলো আর আমরা কত পেলাম। সেটি দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটু জুম করে নিই। দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে আপনার 3,60,000 টাকা। আর একটু জুম করে নিই, তাহলে সুবিধা হবে। 3,60,000 টাকা। আর আপনার টোটাল পারপাস হয়েছে, মানে আপনার আসল এবং সুদ মিলে সেটি হলো 22 লাখ। এই হচ্ছে আপনার ম্যাপ। এখানে 22 লাখের মধ্যে আপনার 60% হচ্ছে 13 লাখ থাকবে আপনার লামসাম অ্যামাউন্ট, মানে আপনি একদম হাতে হ্যান্ড ক্যাশ পেয়ে যাবেন। আর 91,000 টাকা কিন্তু এখানে আপনার পেনশনের জন্য কেটে নেওয়া হবে, এবং সেটিকে আপনাকে প্রত্যেক মাসে এই টাকাটা 4,559 টাকা হিসেবে পেনশন দেওয়া হবে। এটা একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট অবশ্য, এটি তখন চেঞ্জ হতেও পারে। তো মোটামুটি একটা আশা করা যায় যে তখন আপনি এই টাকা পেতে পারবেন। যাই হোক, এই হলো পেনশন ক্যালকুলেটর। আমি এই পেনশন ক্যালকুলেটর এবং ওই যে বিগত 7 বছরের রয়েছে রিটার্ন, সেই 7 বছর রিটার্নের যে এক্সেল ফাইলটি রয়েছে, আমি একটা কাজ করবো, এক্সেল ফাইল না দিয়ে আপনাকে পুরো এনপিএস ট্রাস্টের যে লিঙ্কটি দিয়ে দেবো, আপনি নিজে ওখান থেকে এক্সেল ফাইলটি নামিয়ে নেবেন, এবং আদার্স যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে গিয়েও আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। তো এখানে আপনি কী করতে পারবেন, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে 500 টাকা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, মানে অ্যাকাউন্ট চার্জ বলবো না, অ্যাকাউন্ট মেনটেন্যান্স করার জন্য পার ইয়ার আপনাদেরকে মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করতেই হবে। এটি হলো প্রত্যেক বছরের মিনিমাম চার্জ। আর আপনি যখন ট্রানজ্যাকশান করবেন তখন সেখানে কিন্তু আপনাদেরকে মোটামুটি বলতে পারেন 500 করে আপনি কিন্তু মিনিমাম ট্রানজ্যাকশান করবেন, মানে 500 নিচে কিন্তু আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন না। আপনাদেরকে কিন্তু 500 টাকার ট্রানজ্যাকশান করতে হবে। ধরুন আপনি 2,000 টাকা করবেন ট্রানজ্যাকশান ইয়ারে, আপনি ইচ্ছা করে সেটিকে 500 করে 4 বার দিতে পারবেন। এখানে আরেকটি সুবিধা রয়েছে যেটি পিপিএফে ছিল না, সেটি হলো পিপিএফে আপনি কিন্তু ম্যাক্সিমাম 1.5 লাখ অবধি টাকা ইনভেস্ট করতে পারবেন 1 বছরে। আর এখানে কিন্তু সেরকম কোনো লিমিট নেই, আপনি আনলিমিটেড টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন। আর এখানে আরেকটি সুবিধা রয়েছে, সেটি হলো যে
পিপিএফে একমাত্র যারা ভারতীয় নাগরিক তারাই কিন্তু ইনভেস্ট করতে পারবে, কিন্তু এনপিএসে যারা এনআরআই রয়েছে তারাও কিন্তু এনপিএসে খুব সহজেই ইনভেস্ট করতে পারবে। তো এই ক্রাইটেরিয়াটিও রয়েছে। আর এক্ষেত্রে আরেকটি ছোট্ট জিনিস বলে রাখি, যেটি হয়তো প্রত্যেকের কাজে লাগবে না কিন্তু কিংবা লাগতেও পারে। আমরা এনপিএসের যে কথাটি বলছি কিংবা এনপিএসের যে অ্যাকাউন্ট সম্বন্ধে আলোচনা করছি সেটি হলো এনপিএসের টিয়ার 1 অ্যাকাউন্ট। এনপিএসে কিন্তু একটি টিয়ার 2 অ্যাকাউন্ট রয়েছে, যেটি আপনি বলতে পারেন অলমোস্ট মিউচুয়াল ফান্ডের মতোই। তো ওটা নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না, ওটি একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। অবশ্য সেই অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে টিয়ার 1 অ্যাকাউন্টই করতে হবে। তো এইটি হচ্ছে মেন অ্যাকাউন্ট। তো এইটি সম্বন্ধে আজকে আমি আলোচনা করছি। আপনার যে 500 টাকা কিংবা আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটি কিন্তু এখানে ম্যানেজ করার জন্য 7 থেকে 8টি ফান্ড ম্যানেজার থাকে। 7টি বলতে পারেন, কারণ বর্তমানে আমি যে দেখলাম 7টি ফান্ড ম্যানেজার রয়েছে। সেই 7টি কোম্পানি রয়েছে, এলআইসি, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, এরকম অনেক কোম্পানি রয়েছে। সেই 7টি কোম্পানির যে ফান্ড ম্যানেজার রয়েছে তাদের মধ্যে আপনি আপনার পছন্দ মতো ফান্ড ম্যানেজারকে চুজ করতে পারবেন যখন আপনি করবেন রেজিস্টার। এবং আপনার যদি মনে হয় আপনি যে ফান্ড ম্যানেজারকে চুজ করেছেন সে ভালো কাজ করতে পারছে না কিংবা ভালো রিটার্ন দিতে পারছে না, আপনার ইনভেস্টমেন্ট চলাকালীন কিন্তু সেই ফান্ড ম্যানেজারকে চেঞ্জ করে অন্য ফান্ড ম্যানেজারে শিফট হতে পারবেন। এইরকম ফ্লেক্সিবিলিটি আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এনপিএসে ফ্লেক্সিবিলিটি প্রচুর। হ্যাঁ, সব কিছু করার জন্য স্বাধীনতা রয়েছে। আপনার টাকা কোথায় যাবে, আপনি কোথায় টাকা লাগাবেন, কত % টাকা লাগাবেন, সব কিছু স্বাধীনতা আপনার কাছে আছে। কারণ এনপিএস সিস্টেমে টাকা ইনভেস্ট করার সময়তে আপনাদেরকে 2টি অপশন দেয়, একটি হলো অ্যাক্টিভ, একটি হলো অটো। তো অটো মানে কি? অটো মানে আপনার যে বয়স রয়েছে সেই বয়স হিসাবে কত % স্টকে এবং কত % বন্ডে দেওয়া উচিত সেটি এখান থেকে অটোমেটিক ওরা ক্যালকুলেট করে নেয়। সেই ক্যালকুলেট করে কিন্তু ওরা সেটিকে ফিক্স করে। আর আপনি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনি আপনার পছন্দ মতো পার্সেন্টেজ চুজ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো আর কি স্টক মার্কেটে বেশি দিয়ে দিলেন কিংবা বন্ডে কম দিলেন, আপনার সেটি ইচ্ছা মতো করতে পারবেন। তো এখানে এইরকম 2টি অপশন রয়েছে। যারা বেশি কিছু জানেন না, বুঝেন না, তারা আমি বলবো অটোতে ক্লিক করবেন। একটু আমি যে বললাম যে আপনি যে টাকাগুলো ইনভেস্ট করছেন সেটি বন্ডে যায়। বন্ড বলতে এখানে কিন্তু গভর্নমেন্ট বন্ড, বেসরকারি বন্ড মানে কর্পোরেট বন্ড, ইকুইটি মার্কেট আর কিছু অল্টারনেটিভ ফান্ডে যায়। তো এগুলোর মধ্যে কিন্তু আপনার টাকাটি মানে মোটামুটি আপনাদের বয়স অনুযায়ী যারা অটোমেটিক করেন সেই মতো পার্সেন্টেজ ওয়াইজ এগুলো কিন্তু এখানে ইনভেস্ট হয়। ইনভেস্টমেন্টের ব্যাপারটি বুঝলাম। অ্যাকাউন্ট খোলার সময় 500, অ্যাকাউন্ট মেনটেন করার জন্য 1000 আর মিনিমাম ট্রানজ্যাকশান 500। এটি হলো ইনভেস্টমেন্ট প্রসেস। এবার জানতে হবে যে আমি ইনভেস্টমেন্ট করলাম, উইথড্রলের কী প্রসেস আছে, মানে আমি যখন টাকাটি নেব তখন কী প্রসেসে আমাদেরকে টাকা নিতে হবে। তো এই প্রসেসটি হলো, যখন আপনার 60 বছর বয়স হবে তখন কি হবে, তখন এখান আপনার যে টাকাটি জমবে সেখান থেকে 60% লামসাম হিসেবে আপনি হাতে পেয়ে যাবেন। আর বাকি 40% আপনাদেরকে অ্যাজ এ পেনশন হিসেবে নিতে হবে। তার জন্য বিভিন্ন কোম্পানির যে অ্যানুইটি প্রোগ্রামগুলো রয়েছে যেখান থেকে আপনি পেনশন স্কিমটি অ্যাক্টিভ করাতে পারবেন। এখানে আপনার একটি স্বাধীনতা রয়েছে, সেটি হলো আপনি পেনশন স্কিমটিকে ইচ্ছা করে বাড়াতে পারবেন। এখানে আপনার মিনিমাম পেনশন যে পার্সেন্টেজ থাকে সেটি 40, মানে 40-র নিচে আপনি করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে 40-র ওপর করতে পারবেন। আপনি ধরুন লামসাম অ্যামাউন্টটি ম্যাক্সিমাম 60% নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন না, কিন্তু সেটাকে কম নিতে পারবেন, দিয়ে পেনশনটা বেশি করতে পারবেন। এই স্বাধীনতা এখানে রয়েছে। আপনার মনে হলো যে আপনি অতটা নেবেন না, আপনার পেনশন হিসেবে এলে মাঝ বেড়ে হয়, তো আপনি সেই হিসেবে করবেন। এই হলো উইথড্রলের ব্যাপার। আর এখানে একটা জিনিস বলে রাখি, ধরুন আপনার মনে হলো যে আপনি 60 বছর বয়স হওয়ার পর আপনি ইনভেস্টমেন্ট করবেন কিংবা আপনি ইনভেস্টমেন্ট করবেন না, কিন্তু আপনি সেটাকে বেরও করবেন না, মানে উইথড্র করবেন না, মোটামুটি আরও 10 বছর চালাবেন, তখন কিন্তু এখানে সেই অপশনটি রয়েছে যে আপনি আরও 10 বছর কিন্তু এটিকে চালাতে পারবেন, ইনভেস্টমেন্ট করে কিংবা না করে। আর এখানে আরেকটি অপশন রয়েছে যেটা আমি একটু আগে মনে হয় বলেছিলাম, সেটি হলো আপনার মনে হলো যে আপনি পেনশনটি মানে আপনার যে রিটায়ারমেন্ট সেটি আপনি 60 বছর অবধি ওয়েট করবেন না, আপনি 50-এ নিয়ে নেবেন এর চেয়ে আবার। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মিনিমাম 10 বছর কন্টিনিউ ইনভেস্ট করে যেতে হবে। এটি যদি আপনি করেন তবে গিয়ে কিন্তু আপনি এই প্রিম্যাচিওর পেনশন নিতে পারবেন। তো প্রিম্যাচিওর যখন মুখ দিয়ে বেরিয়ে গেল আমার, তখন এখানে কিছু প্রিম্যাচিওর উইথড্র কিন্তু আছে, মানে সমস্ত স্কিমে থাকে, সমস্ত ইন্স্যুরেন্স বলুন, যে কোনো রকমের স্কিম বলুন, সমস্ত স্কিমে কিন্তু প্রিম্যাচিওর সিস্টেম থাকে। তো এই স্কিমেও কিন্তু প্রিম্যাচিওর সিস্টেম আছে। সেই প্রিম্যাচিওর সিস্টেমের একটি অংশ হলো, যেমন ধরুন আপনার ফান্ডে 2 লাখ টাকা জমেনি, মানে 2 লাখের কম টাকা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটি সম্পূর্ণ বের করে নিতে পারবেন। আর এছাড়া আরেকটি প্রিম্যাচিওর স্কিম হলো, ধরুন আপনার 3 বছর হয়ে গেছে, 3 বছর পর টাকা বের করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 বছরের মধ্যে
বছরে 3বার করে কিন্তু টাকাটি বের করতে পারবেন, তাও সেটি মাত্র 25%। এই হিসেবে আপনি টাকাটা বের করতে পারবেন। আর টাকা যখন বের করার প্রশ্ন আসছেই, তখন এখানে কিন্তু প্রিম্যাচিওর এক্সিট অপশনও রয়েছে। মানে আপনি যে উইথড্রল করলেন, আপনার অ্যাকাউন্ট থাকলো। প্রিম্যাচিওর উইথড্রল মানে আপনি টাকা বের করলেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে গেল। প্রিম্যাচিওর এক্সিট মানে আপনি টাকা বের করলে আপনার অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে গেল। তো এখানে প্রিম্যাচিওর এক্সিট সিস্টেমও এখানে কিন্তু রয়েছে। প্রিম্যাচিওর এক্সিটটি আমি কিন্তু আগে আলোচনা করেছি। সেটি হলো আপনার 60 বছর হওয়ার আগে যে 50 বছরের মধ্যে আপনি পেনশন নিয়ে নিচ্ছেন, ওটি হলো আপনাদের প্রিম্যাচিওর এক্সিট। মানে আপনি যে টাকাটি রয়েছে, লামসামটি রয়েছে, সেটি কিন্তু 60% পাবেন না, সেখানে কিন্তু অনলি 20% পাবেন। যেহেতু আপনি 10 বছর আগে পেনশন নিচ্ছেন কিংবা পেনশনটিকে আপনি চালু করছেন, সেহেতু আপনাদের কিন্তু 60% লামসাম দেবে না, মাত্র 20% লামসাম দেবে এবং 80% আপনাদের অ্যাজ এ পেনশন আপনাদেরকে অ্যাক্টিভ করাতে হবে। এটি হলো এদের প্রিম্যাচিওর এক্সিট সিস্টেম। সব কিছু বলা হলো, কিন্তু একটি জিনিস কিন্তু এখন অবধি বলা হয়নি, সেটি হলো ট্যাক্স। মানে সবাই শুনছেন, অনেক কিছু বলে যাচ্ছি, কিন্তু ট্যাক্সের বিষয়ে এখন থেকে আমি কিছু বলিনি। তো ট্যাক্সের বিষয়ে আমি এবার আসি। তো ট্যাক্সের বিষয়ে বলতে গেলে আমি বলতে পারি পিপিএফের সঙ্গে একদম প্রায় 100% সেম। মানে পিপিএফে যেমন কোনো রকম কোনো ট্যাক্স লাগে না, মানে EEE, তেমনি এতেও কিন্তু EEE। অবশ্য বলতে পারেন এর একটি অংশে ট্যাক্স লাগে, সেটি হচ্ছে আপনি যখন পেনশন পাবেন, মানে 60 বছর পর আপনি যে পেনশনটা পাচ্ছেন, সেই পেনশনের যে সুদটা পাচ্ছেন ওইখানে ট্যাক্সটা লাগছে, তাও সেটি খুব মাইনার ট্যাক্স, মানে না ধরলে চলে। তাই আমি এটাকে পুরো ট্যাক্স ফ্রি অপশানই বলতে পারি। এখানে আপনি যখন ইনভেস্ট করছেন এমনটি, সেক্ষেত্রে কোনো ট্যাক্স লাগছে না। যে সুদ পাচ্ছেন সেই সুদে কোনো ট্যাক্স লাগছে না। যখন উইথড্র করছেন, সমস্ত টাকা যখন বের করে নিচ্ছেন, এতে কিন্তু কোনো রকম কোনো ট্যাক্স গভর্নমেন্ট আপনার কাছ থেকে নেবে না, সম্পূর্ণ এটি ট্যাক্স ফ্রি। ভিডিওর অনেকটা অংশ কভার হয়ে গেল। লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি এনপিএস খুলবেন কী করে। এইটির সবথেকে ইন্টারেস্টিং বিষয়। তো এনপিএস খোলার জন্য অনেক সিস্টেম রয়েছে, যেমন অনলাইনে সিস্টেম রয়েছে, অনলাইনে আপনি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক চাই। কিন্তু বর্তমান যুগে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক ম্যাক্সিমাম পাবলিকের কিংবা ম্যাক্সিমাম মানুষেরই ধরুন নাই। তো সেক্ষেত্রে আমাদের সরকার আরেকটি সিস্টেম রেখেছিল, সেটি হচ্ছে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। কিন্তু ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ঠিকঠাক এই কাজটি হয় না, মানে ব্যাঙ্ক থেকে করাটা অনেকটাই সমস্যা রয়েছে। যার জন্য গভর্নমেন্ট কী করেছে, গভর্নমেন্টের একটি সংস্থা রয়েছে যেটি হলো সিএসসি, মানে গভর্নমেন্টের একটি প্রাইভেট সংস্থা। আশা করি আপনি সেই কমন সার্ভিস সেন্টারের নাম শুনেছেন, যদি না শুনে থাকেন আশেপাশে গিয়ে দেখবেন, আশা করি একটা না দুটো সার্ভিস আপনি পেয়ে যাবেন। আর ইনকেস যদি না পান, আমার নিচে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে থাকলেও সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এবং আমি যা যা বললাম, যে ক্যালকুলেটার থেকে শুরু করে যা যা দেখালাম, সেগুলোর লিঙ্কও কিন্তু সব কিছু ডেসক্রিপশনে থাকবে। তো সবশেষে বলে রাখি যে এনপিএস অ্যাপ্লাই করার পর আপনাদেরকে একটি কার্ড দেওয়া হবে, যার নাম হচ্ছে প্রাণ কার্ড। যেমন প্যান কার্ড হয়, তেমনি একটি প্রাণ নম্বর আপনি পাবেন। সেই প্রাণ নম্বরটি হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের একটি মানে ডিপোজিট, মানে যেমন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা জমা থাকে, তেমনি প্রাণের যে নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু আপনাদের টাকা ডিপোজিট থাকবে। আমি এনপিএস সম্বন্ধে এই ভিডিওতে যা যা বললাম, আশা করি আপনাদেরকে অনেকটা উপকার করবে এবং এনপিএস সম্বন্ধে একটু হলেও ধারণা দেবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দেবেন, কারণ আমি এই মানে ইনভেস্টমেন্টের ওপর ভিডিও এই প্রথম করলাম আমার চ্যানেলে, তো লাইক দিলে ভালো লাগবে। আপনারা যদি বলেন যে আমি টেক সংক্রান্ত ভিডিও সঙ্গে সঙ্গে কিছু ইনভেস্টমেন্টের ভিডিও দিব, তাহলে আমি দিতে পারি। হ্যাঁ, অবশ্য আমার ইনভেস্টমেন্ট সম্বন্ধে অত জ্ঞান নেই, যেটুকু জ্ঞান ছিল আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং মনে হলো যে আপনাদের এই জ্ঞানটি জানা অবশ্যই প্রয়োজন। এনপিএস সম্বন্ধে আপনাদের যে সমস্ত নিকটবর্তী আত্মীয় কিংবা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ভ্যালুয়েবল মূল্যবান ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি করবেন সাবস্ক্রাইব, তাহলে আপনি অনেক ভিডিও এই ধরনের দেখতে পাবেন এবং টেকনোলজি সম্বন্ধে ভিডিও দেখতে পাবেন। তো আজকে আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। অনেক অনেক ধন্যবাদ।